প্রিয় শিক্ষার্থী, সমস্পুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত ও শুভেচ্ছা। আজকে আমি যথারীতি তোমাদের অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি। আমি ধারাবাহিকভাবে তোমাদের সাথে হিসাব বিজ্ঞানের অধ্যায়ভিত্তিক আলোচনা করে আসছি। আজকে আমি যথানিয়মে তোমাদের একটি সৃজনশীল প্রশ্নের সমস্যার সমাধান করার চেষ্টা করব। আশা করি তোমরা সবাই ক্লাসে মনোযোগী হবে এবং ক্লাসটাকে উপভোগ করবে। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে কথা বলবো তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি। আমরা বের করি পৃষ্ঠা নম্বর 36 পৃষ্ঠায় আমরা একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করি। আমরা কথা বলবো 5 নম্বর। প্রিয় শিক্ষার্থী, দেখো তোমাদের 36 পৃষ্ঠায় যে 5 নম্বর অঙ্কটি আছে দুতরফা দাখিলা পদ্ধতি। জনাব খালেক শেখ 2017 সালের 1 জুলাই 1,20,000 টাকা এবং 75,000 টাকা পণ্য নিয়ে পিউ ট্রেডার্স নামে একটি ব্যবসা আরম্ভ করেন। উক্ত মাসে অন্য লেনদেনগুলো ছিল নিম্নরূপ। প্রিয় শিক্ষার্থী, এই মুহূর্তে যারা তোমরা আমার এই অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত হয়েছে, তারা আমার ছবি শব্দ ঠিক মতন দেখতে পাচ্ছ কিনা সেটা আমাকে একটু তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আশা করি তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ এবং বুঝতে পারছো। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে যে সমস্যার সমাধান করব ক, এখানে বলছে লেনদেন নয় এমন ঘটনাসমূহকে মোট টাকার পরিমাণ নির্ণয় করতে হবে। এই উদ্দীপকে যে 4 তারিখ, 8 তারিখ, 12, 15, 20, 25 এবং 30 তারিখ আছে, এখানে কিছু এন্ট্রি আছে যেগুলো ব্যবসায়িক লেনদেন নয়। এখন আমরা সেই লেনদেনগুলোকে চিহ্নিত করব এবং তার মোট পরিমাণ নির্ণয় করব। তো প্রিয় শিক্ষার্থী, চলো আমরা বোর্ডে যাই, গিয়ে এইটার সমস্যার সমাধান করি। লিখি আমরা ক, বলছে লেনদেন নয় এমন ঘটনার সময়ে মোট টাকার পরিমাণ নির্ণয় করতে। তাহলে লেনদেন নয় এমন ঘটনার পরিমাণ নির্ণয়। লেনদেন নয় এমন ঘটনার পরিমাণ নির্ণয় করবো আমরা। তো প্রিয় শিক্ষার্থী, আমরা ঘর কাটবো। যেহেতু তারিখ আছে, তারিখ, বিবরণ আর দুটো টাকার ঘর। তারিখ, বিবরণ, টাকা। এবার আমরা এখান থেকে খুঁজে বের করার চেষ্টা করি। দেখো প্রিয় শিক্ষার্থী, জুলাই 4 আসবাবপত্র ক্রয় করা হয়েছে, এটি লেনদেন, ব্যবসায়িক লেনদেন। 8 তারিখে ধারে 85,000 টাকা পণ্য বিক্রয়ের আদেশ পাওয়া গিয়েছে, এটি ব্যবসায়িক লেনদেন নয়। এই ঘটনাটি লেনদেন নয় এই কারণে যে ধারে কিনেছে বিক্রয়ের আদেশ পাওয়া গেছে। তো বিক্রয়ের আদেশ পাওয়া গেছে, সেখানে কোনো আর্থিক লেনদেন সংগঠিত হয়নি, বিধায় আমরা বলবো যে এটি লেনদেন নয়। তাহলে আমরা লিখবো 2017 তারিখ কত? 8 তারিখে বলবো ধারে বিক্রয়ের আদেশ পাওয়া গেল। ধারে বিক্রয়ের আদেশ পাওয়া গেল। কত টাকা? 85,000 টাকা। তাহলে লিখি 85,000। এই একটি গেল। এইবার দেখি এই অঙ্কের ভিতরে আর কোনগুলো আছে যা আমাদের লেনদেন নয়। প্রিয় শিক্ষার্থী,
20 তারিখ ব্যবসায়ের প্রয়োজনীয় মণিহারি ক্রয় করে নগদে প্রদান করা হলো 8,000 টাকা, এটি ব্যবসায়িক লেনদেন। 15 তারিখে দেখতে পাচ্ছি যে মাসিক 15,000 টাকা বেতনের একজন কর্মচারী নিয়োগ করা হলো। এই যে 15 তারিখে যে কর্মচারীটি নিয়োগ করা হয়েছে সেটি হচ্ছে এখনো লেনদেন সংগঠিত হয়নি, তার মাস পূরণ হয়নি, সেই ব্যক্তি সেই প্রার্থীকে টাকা দেয়নি, এখনো তার বেতন প্রদান করেনি, বিধায় এটি লেনদেন নয়। তাহলে আমরা লিখি মাসিক বেতনে একজন কর্মচারী নিয়োগ করা হলো। সামনে লিখি জুলাই 15 মাসিক বেতনে কর্মচারী নিয়োগ। কত টাকা? 15,000 টাকা। তাহলে আমরা এই দুটো দিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি যে লেনদেন নয় এমন ঘটনাগুলো আমরা দেখতে পেলাম। তাহলে আমরা যোগ করব প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা দেখতে পাচ্ছি লেনদেন নয় এমন ঘটনার পরিমাণ নির্ণয় করলাম, তারিখ, বিবরণ, টাকা আমরা ঘর তৈরি করেছি। 2017 জুলাই 8 তারিখে ধানে বিক্রয় আদেশ পাওয়া গেল 85,000 টাকা এবং জুলাই 15 তারিখে মাসিক বেতনের কর্মচারী নিয়োগ করা হয়েছে 15,000 টাকা। এই মোট 15,000 টাকা আমরা দেখতে পেলাম যে 1 লক্ষ টাকা পরিমাণ, এটি আমাদের লেনদেন নয়। এইটি হলো ক সমাধান। এবার আমরা যথানিয়মে পিউ ট্রেডার্সের জুলাই মাসের লেনদেন সমূহে ডেবিট ক্রেডিট নির্ণয় করব। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা উঠিয়ে নিয়েছো, আমি এটা মুছে দিলাম। তো লিখি পিউ ট্রেডার্সের লেনদেনগুলো পিউ ট্রেডার্সের লেনদেনগুলো কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয়। এবার আমরা ঘর কাটবো, যেটা তারিখ, বিবরণ, ডেবিট টাকা, ক্রেডিট টাকা এবং কারণ সহ। তারিখ, কারণ, বিবরণ,
পরিমাণ টাকা। এবার আমরা যে কাজগুলো করব তা আমরা 8 এবং 15 তারিখে দুটো ব্যতীত আমরা কাজ করব। তো এখানে 1 জুলাই তারিখে যেটি বলা হয়েছে 2017 1 নগদান হিসাব ডেবিট, তারপরে 75,000 টাকা পণ্য নিয়ে, তাহলে আমরা এখানে লিখব ক্রয় হিসাব এইবার লিখব মূলধন হিসাব। তাহলে আমরা কি লিখলাম? নগদান হিসাব। তারপরে লিখলাম ক্রয় হিসাব, যেহেতু পণ্য নিয়ে ব্যবসা শুরু করেছেন, মূলধন হিসাব। তাহলে এটা হলো ডেবিট, এটা হচ্ছে ক্রেডিট। এবার আমরা বরাবর টেনে দিই নগদান সম্পদ বৃদ্ধি, ব্যয় হ্রাস, মূলধন মালিকানা সত্ত্ব, ব্যয় বৃদ্ধি হবে। নগদান হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, মূলধন ক্রেডিট, সম্পদ বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি, মালিকানা সত্ত্ব বৃদ্ধি। এবার 8 তারিখ যেহেতু আমাদের লেনদেন নয়, সেহেতু 8 তারিখ আসবে না। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী, এবার 12 তারিখ নিয়ে আমরা কথা বলবো। জুলাই 12 তারিখে কি বলছে? 12 তারিখে আমরা এখানে কাজ করব। 12 তারিখে নিয়ে বলবো কি, নগদে 30,000 টাকার পণ্য ক্রয় করা হলো। তাহলে ক্রয় হিসাব আর নগদান হিসাব। ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে ডেবিট হচ্ছে হলো ব্যয় বৃদ্ধি, সম্পদ এখানে কমে গেছে তাই টাকা চলে গেল, তাই আমরা কি দিলাম? সম্পদ হিসাব হ্রাস লিখলাম। প্রিয় শিক্ষার্থী, এরপরে আছে 15 তারিখ। 15 তারিখ যথা নিয়মে লেনদেন নয়, তাই আমরা এটা করব না। এবার আমরা 20 তারিখে যাব। 20 তারিখে লিখব, আমি কটা মুছে দিই, জায়গা স্বল্পতার কারণে আমি এটা মুছে দিলাম। এবার আসবে 20 তারিখ। এখানে বলছে ব্যবসায়ের প্রয়োজনে মণিহারি ক্রয় করে নগদ এত টাকা প্রদান করা হলো। তাহলে জুলাই 20 তারিখে আমরা লিখব মণিহারি হিসাব
পরটি হবে নগদান হিসাব। যেহেতু মনিহারি কিনাতে নগদ টাকা হ্রাস পেয়েছে, তাই আমরা লিখব ডেবিট নগদান ক্রেডিট। মনিহারি হচ্ছে ব্যয় হিসাব, ব্যয় বৃদ্ধি পেল এবং নগদ সম্পদ হ্রাস পেয়েছে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বুঝতে পারলাম যে মনিহারি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, ব্যয় বৃদ্ধি পেয়েছে এবং তার সাথে সাথে সম্পদ হ্রাস পেয়েছে। এবার আমরা লিখব 25 তারিখ চেক দ্বারা বিক্রয়। চেক মানে কি? চেক মানে প্রিয় শিক্ষার্থী ব্যাংক হিসাব। তা আমরা ব্যাংকের কথা বলবো এখানে। ব্যাংক হিসাব ডেবিট, যেহেতু চেক দ্বারা সে বিক্রয় করেছে, তাহলে বিক্রয় করলে আয় হয়, তাই আমরা লিখব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা ব্যাংক হিসাব দেখতে পাচ্ছি ডেবিট, সেহেতু আমরা বলবো সম্পদ বৃদ্ধি। আর বিক্রয় যেহেতু আয়, সেহেতু লিখব তখন আয়ও বৃদ্ধি পেয়েছে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো এখানে ব্যাংক হিসাব সম্পদ, তাই সম্পদ বৃদ্ধি পেয়ে ডেবিট হয়েছে, এবং বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট, তাই আয় হিসাব বৃদ্ধি পেয়েছে। 25 তারিখের পরে যথানিয়মে আমরা সর্বশেষ কাজ করব হচ্ছে জুলাই 30 নিয়ে। জুলাই 30-এ কি বলছে প্রিয় শিক্ষার্থী? জুলাই 30-এ যেটা বলছে সেটা হলো যে উত্তোলন, অর্থাৎ মালিক কর্তৃক উত্তোলন। মালিক কর্তৃক উত্তোলন হলে উত্তোলন হিসাব ডেবিট হবে, এবং যদি কিছু বলা না থাকে, নগদ কথা না বলা থাকলে তাও নগদান ডেবিট, যদি ব্যাংক বলা থাকতো তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট হতো, অথবা পণ্য যদি কথা বলা থাকতো তাহলে ক্রয় হতো। এখানে যেহেতু কিছুই বলা নেই, সেহেতু মালিক কর্তৃক উত্তোলন হচ্ছে নগদান হিসাব, অর্থাৎ উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমরা করি 30 তারিখ উত্তোলন হিসাব নগদান হিসাব। প্রিয় শিক্ষার্থী, এটা হবে ডেবিট, নগদান হবে ডেবিট, ক্রেডিট। তাহলে উত্তোলন হিসাব হবে হচ্ছে মালিকানা সত্ত্ব, কারণ আর নগদান হিসাবে সম্পদ। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা দেখলাম মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে এবং নগদ টাকাও হ্রাস পেয়েছে।
আমরা জানি মালিকানা সত্ত্ব যদি তার প্রতিষ্ঠান থেকে উত্তোলন করে থাকে তাহলে কমে যায়, সেই হিসাবে নগদ টাকা কমে যায় বিধায় সম্পদ হ্রাস পেয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছ। আজকে আমাদের এই পিউ ট্রেডার্সে জুলাই মাসের কারণগুলো, লেনদেনগুলো কারণ সহ ডেবিট ক্রেডিট আমরা নির্ণয় করলাম। এই ছিল আমাদের আজকে ক্লাস। তোমরা এই এবং ব নম্বর ক্লাসটি আমি আগামী ক্লাসে তোমাদের সাথে আমি শেয়ার করব। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো। আশা করি এই মুহূর্তে যে যেখানে বসে আমার এই ক্লাসটি দেখছো, করোনাকালীন মুহূর্তে সবাই সাবধানে থাকবে। বিদ্যালয় খুলেছে, তোমাদের ক্লাস নিয়মিত চলছে, তোমরা সবাই বিদ্যালয়ে আসবে। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।